এইবার বাপের বাড়িতে গিয়ে একদিনও আড়তে যাওয়া হয়নি। আগে কি বলতো, মা যখন সুস্থ ছিল আমরা বাপের বাড়িতে গেলেই মা কিন্তু আড়ত থেকে অনেক মাছ নিয়ে আসতো। বাড়ির থেকে আড়ত একদমই কাছে, কিন্তু ওই যে বলি না, মা একদমই হাঁটাচলা করতে পারে না এখন, ওই আড়তে যাওয়ার সাহস পায় না। আর মা যেহেতু যায় না, আমরাও একা একা যেতে পছন্দ করি না। আজকে সকালবেলায় দিদি আর জামাইবু দুজনেই ভোরবেলা ঘুম থেকে উঠে গেছিল। আমরা তো ভোরবেলা এক্সারসাইজ করি, কিন্তু ওরা একটু পরে ওঠে। আমি এক্সারসাইজ করে নেমে দেখি দিদি অনেক মাছ নিয়ে এসছে, প্লাস মাছ কাটতেও বসে গেছে। বোয়াল মাছ এনেছে, ভোলা মাছ এনেছে, ট্যাংরা মাছ, আমুদি মাছ সব 1 কেজি করে নিয়ে এসছে। আমি তো নেমেই দেখি দিদি মাছ কাটছে সকালবেলা। আমি বললাম, কী রে এত মাছ? বললো, আড়তে গেছিলাম। তাই আমি বললাম, আমাকে একটু ডাকতে পারতি। বললো, তুই তো ব্যায়াম করছিস, তুই হয়তো যাবি না। আমি ভাবলাম, সেই কারণেই ভাবলাম আমরা দুজনে যাই। তো চলোই, ভালোই হয়েছে। ভাবলাম ঠিক আছে চলো। আমার না আড়তে যেতে একদম ভালো লাগে না, জানো তো। আমরা বাপের বাড়িতে যাওয়ার পর থেকে দিদি অনেকবার বলছিল, চল না বোন একটু আড়তে যাই, আড়তে একটু মাছ সস্তা হয়, আর বাড়িতেও নিয়ে গেলে অনেক কটা দিন খাওয়া যায়। তো আমি আলিস্য করে যাচ্ছিলাম না। আর মেন কথা, যখন আমি 8টার সময় ব্যায়াম করে নাবি, তারপরে আর আড়তে গেলে কিছু পাওয়া যায় না। আড়তে যেতে গেলে একটু ভোরবেলা যেতে হয়। দিদি সমস্ত মাছ কেটে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করলো। আমি বাসন কোসন মেজে ঘর বাড়ি পরিষ্কার করে একেবারে সব মুছে নিয়েছি। আর রান্নাবান্না দিদি করছে। রান্নাঘরটা যেহেতু নিচে, তোমরা অনেকেই বলেছো সিঁড়ির তলায় রান্নাঘর করতে নেই, কিন্তু যখন আমার বাপের বাড়ি তৈরি হয়েছিল সত্যিই তখন আমরা জানতাম না। তো ওইভাবেই সিঁড়ির ঘরের তলায় রান্নাঘর করা হয়েছিল। কি আর করা যাবে বলো, এখন তো আর ভাঙাচোরা করা যাবে না, পরে ভবিষ্যতে ভাই অন্য জায়গায় সরিয়ে নেবে। আজকে 31শে ডিসেম্বর, আর আজ রাত 12টার থেকেই কিন্তু এই বছর শেষ, নতুন বছর শুরু। তো আজকে আমরাও ছোটোখাটো একটু আয়োজন করেছি। এটা আমার বাড়িতে করার কথা ছিল, যেহেতু এই বাড়িতে রয়েছি পরিবারের সবাই একসঙ্গে, তো ভাবলাম চলো এই দিনটাকে একটু অন্যরকমভাবে কাটাবো। কোনো দিন ওই যে আগের দিন তোমাদের বললাম না, কোনো দিনও তো মানে এত বছর বিয়ে হয়েছে বাবা মার সঙ্গে তো এইভাবে কাটাইনি। বছরের শেষ আর বছরের শুরুটা, তো ভাবলাম চলো এইবার একটু অন্যরকমভাবে কাটানো যাক। দিদি তো ওদিকে রান্না করছিল, আর অত মাছ কাটতে দিদির অনেক টাইম লেগে গেছে। তো আমি মাঝখানে আবার একটু রান্না করতে এসেছিলাম। এখানে লাউ দিয়ে মুসুরির ডাল হয়েছিল। লাউ দিয়ে আজকে মুসুরির ডাল হয়েছিল ধনে পাতা দিয়ে। এই ডালটা আর পাঁচমিশালি একটা তরকারি আমি রান্না করেছিলাম, আর দিদি তারপরে রান্না করেছিল। মাছ আমাদের কিন্তু সব রান্না করব না, সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো, বাড়িতে নিয়ে যাব। দিদিও নিয়ে যাবে, আমিও নিয়ে যাব। তো আমারটা আমি দিদিকে বলেছি কাটতে হবে না, আর দিদিরটা কেটে নিয়েছে। আমি আমারটা বাড়িতে নিয়ে গিয়ে কাটবো, কারণ 4 কেজি মাছ, বুঝতেই পারছো ওই ছোট ছোট মাছ যদি কাটতে বসে কতক্ষণ লাগবে। মাঝখানে আমি একটু রান্না করতে এসছিলাম, এখানে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি করতে নিয়েছি, যেটা এখন আমাদের ঘরে প্রায় এই তরকারিটা কিন্তু দেখতে পাও। আর আজকে এই পাঁচমিশালি সবজিটার মধ্যে অল্প একটু পুঁই দানা ছিল ঘরে, তো সেটাও দিয়ে দিয়েছিলাম। আজকে আর কোনো মশলা দিইনি, একদম কাঁচা লঙ্কা ফেড়ে আর 5 ফোড়ন সোমবারে দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আজকেরটাও বেশ ভালো হয়েছিল। আসলে মায়েরও অনেকটা সবজি খাওয়া দরকার, আমাদেরও সবজি খাওয়া দরকার, সেই কারণে প্রত্যেক দিনের তরকারিতেই এই একটা পাঁচমিশালি তরকারি রাখি। এদিকে দেখো বাঁধাকপি কুচিয়েছি অনেকটা, তো দিদি বললো একটুখানি বড়া করব, তুই একটা কাজ কর একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দে। আমিও বাঁধাকপির বড়া করলে বাড়িতে এইভাবেই রাখি, তাতে কি বলো তো বাঁধাকপিটা একদম নরম হয়ে যায়, আর যখন বড়া রান্না হয় না বেশ ভালো লাগে। এদিকের কাজকর্ম তো সকালে কমপ্লিট, রান্নাটাই বাকি ছিল। তো এখানে দেখো সবাই খেতেও বসে পড়েছি, আর আজকে মনা, জায়াবু, গুলু ওরা সবাই এই দিকটায় খেতে বসেছে, আর তার সাথে রোদ্দুরটায় মা হাতে থালা নিয়ে খেতে বসেছে। আমি আর দিদি পরে বসবো। আর আজকে বাবাও বাড়িতে, তো বাবা আজকে টেবিলে কেউ বসার নেই, তো বাবা একাই বসেছে। সকালবেলা দইও নিয়ে এসেছিলাম, ভাবলাম ঠিক আছে চলো আজকের দিনে সবাই খাওয়া যাবে। ওরা তো খাচ্ছে, আর আমাদের বড়াগুলো দিদি এখন গরম গরম ভাজছে, আর আমাকে বলছে তুই চলে যা স্নান করতে। আমি এখনও স্নান করিনি, জানো তো। তো ওরা সবাই খেতে বসলো, গুছিয়ে টুছিয়ে দিয়ে এরপরে আমি স্নান করতে গেছিলাম। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দিদি আর জায়াবু চলে আসলো ওপরে, আর আমি নিচে কিছু কাজ করছিলাম, যেগুলো হচ্ছে খাওয়ার পরের বাসন কোসনগুলো মাজা, জামা কাপড় তুলে ভাঁজ করা, এইগুলো সব টুকিটাকি কাজগুলো বিকেলের আমি করছিলাম।
দিদি আর জামাইবাবু চলে এসছে ছাদে, কারণ এখন হবে আমাদের ছাদ পরিষ্কার। যেহেতু পিকনিকটা ছাদেই করব বলে ঠিক করেছি। এই পিকনিকটা জানো তো আমাদের বাড়িতে করার কথা ছিল, অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম। বাবাকেও বলেছিলাম যে বাবা 31শে ডিসেম্বরের দিন তুমি আর মা আমাদের বাড়িতে চলে যাবা, সবাই মিলে আমরা একসঙ্গে পিকনিক করব। তারপরে যেহেতু বাপের বাড়িতেই চলে এসেছি, তো তারপরে বাবা বলল দেখ তোদেরও সিঁড়িটা ভালো না, মাও উঠতে পারবে না, আমিও উঠতে পারবো না, তার থেকে তোরা যখন এখানেই আছিস বছরের শেষটা আর বছরের শুরুটা এবার একটু আমাদের সঙ্গে কাটিয়ে যা। তো ভাবলাম চলো, কোনো দিন তো মানে এত বছরেও কোনো দিন তো বাবা মা এই কথা বলেনি। ভাবলাম দেখো কার সময় কখন কীরকম যায় কেউ তো বলতে পারে না। ভাবলাম চলো ঠিক আছে, এই বছরটা নয় বাপের বাড়ি দিয়েই কাটাই। বিয়ের পর থেকে প্রতিটা বছর দিদি দিদির মতো, আমি আমার মতো, সবাই সবার ছেলে মেয়ে নিয়ে আনন্দ করেছি। যতদিন ভাই ছিল ততদিন তো মা বাবাও আনন্দ করেছে, কিন্তু সত্যি কথা কোনো দিনও ভাবিইনি যে তাদের দুটো মানুষেরও খারাপ লাগে। তো এইবার যখন এমন একটা সময় তো আমরা বাপের বাড়িতে আছি, তো ভাবলাম চলো। আর বাবাও যখন মুখটা ফুটে বলল আর বারণ করতে পারলাম না। দিদি আমি দুজনে মিলে হাফ হাফ টাকা দিয়ে পিকনিকের আয়োজন করলাম। আমার এই ছোটোখাটো পিকনিক বলো, আমাদের বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান বলো, সব কিছু আমার জামাইবাবুই সুন্দর অ্যারেঞ্জ করে দেয়। এই দেখো দিদি আর জামাইবাবু এখন দুজনে মিলে ছাদ ধোয়াচ্ছে, না পুরোটা না, যতটুকু জায়গা মিলিয়ে পিকনিকটা হবে ততটুকু জায়গা মিলিয়ে ধোয়াচ্ছে। আর আমি তো সত্যি কথা এই কাজটা করতেই পারতাম না, আমার ভালো লাগে না এই কাজটা করতে। বাপের বাড়ির ছাদে এত ধুলো হয়, এত ধুলো হয় তোমাদের কি বলবো। আমাদের দেখেছো বাপের বাড়ির ছাদটা কিন্তু একদম মেঝের মতো করা, কিন্তু এই যে বাবার গাছপালার জন্য আর সামনে হাই রোড থাকার কারণে ছাদ আজকে ধোয়ালে কালকেই আবার নোংরা হয়ে যায়। সেই কারণে দিদিকে বললাম ছেড়ে দে, পুরোটা করার দরকার নেই, যতটুকু আমাদের দরকার ততটুকুর মধ্যেই কর। যাচ্ছি এখন, দেখো অনেকক্ষণ আগেই তো দিদিরা যে কখন চলে গেছে আমি দেখতেই পাইনি। বাপের বাড়িতে আসার পর থেকে আজকে প্রায় 6টা দিন কেটে গেল। তো একটা দিনও ঘরের বাইরে বেরাইনি। ভাবলাম কি একটুখানি যাই, কখন যে দিদিরা চলে গেছে টেরই পাইনি। এখন আমি একা একা যাচ্ছি। আর এই রাস্তাটা তো দেখতেই পাচ্ছ কি স্লিপ রাস্তাটা। এই রাস্তাটায় পড়ে গেছিলো আমার মা যখন আমার ভাই এসছিল। মা পড়ে যাওয়ার পর থেকে মা একদমই বিছানায় পড়ে গেল। ভাইকে কচুর শাক কেটে দিতে গিয়ে মা পুরো পড়ে গেছিলো, আর এমনভাবে পড়েছে আমার মাকে পুরো বিছানাতেই ফেলে দিয়েছে। দেখো দিদিরা কলা পাতা কেটে নিয়ে এসছে, কারণ আজকে আমরা ঠিক করেছি বহু দিন কলা পাতায় খাওয়া হয় না। আজকে ঠিক করেছি আমরা পিকনিকে কলা পাতায় খাবো। সেই কারণে দিদি জামাইবাবু আর গুলু বলেছিলাম আমিও যাব, কখন যে ওরা চলে গেছে টের পাইনি। আমি বেরিয়ে সবে যাচ্ছিলাম দেখি ওরা আসছে। দিদিকে বললাম কী রে আমাকে ডাকলি না? দিদি বলল তুই তো ভেতরে ছিলি আর আমারও খেয়াল ছিল না। অনেকগুলো কলা পাতা নিয়ে এসছে, কলা পাতার মধ্যে আজকে খাবো। আগে ছোটোবেলায় কী হতো জানো তো, আমরা আমাদের আশেপাশের বাড়িতে যারা থাকতো আমরা ঘরের থেকে চাল ডাল ডিম এগুলো দিয়ে প্রায় দিনই শীতকাল পড়লেই পিকনিক করতাম, কারণ তখন আমাদের বাড়িতে কাঠের উনুন ছিল। আমার ঠাকুমার একটা বানানো কাঠের উনুন ছিল, সেটাতেই আমরা বাচ্চারা সবাই মিললে টাকা চাল এগুলো তুলতাম, আর আমার মা কাকি ওরা রান্না করে দিত। আর এইটা দেখো আমাদের জমিটা বলি, এই যে সামনে দেখতে পাচ্ছ পাঁচিল দিয়ে বাড়িটা ঘেরা, এটা ছিল আমার জেঠুর বাড়ি। আর এই যে ফাঁকা এইটা হচ্ছে আমার জেঠুর বাড়ি ছিল, তার পাশেই ওই যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার কাকার বাড়ি, ছোট কাকা। পাশাপাশি ছোটো কাকা আর জেঠু থাকতো। আর এই যে ফাঁকা জমিটা দেখছো এটা হচ্ছে আমার বাবার মামা থাকতো। আর তারপরে এই যে সাদা পাঁচিলটা দেখছো আমাদের ঘরের সামনেই যেই পাঁচিলটা সাদা নীলের মধ্যে, তো সেই পাঁচিলের জায়গাটা ছিল আমার সেজো কাকার। আমার সেজো কাকাও বিক্রি করে চলে গেছে, জেঠুও বিক্রি করে চলে গেছে, রয়েছে এখন আমার বাবা আর আমার ছোটো কাকা। তবে আমার বাবাও আর হয়তো বেশি দিন এখানে থাকবে না, কারণ কেন বলো তো আমাদের এই জায়গাটায় খুব প্রবলেম, রাস্তাঘাট নেই ঠিক করে, 12 মাস জল থাকে। এই ঠান্ডার মধ্যেও ঘরের সামনে দেখেছো কেমন জল। সেই কারণে ভাই আমরা সবাই মিলেই প্ল্যান করেছি, ভাইকেও বলেছি এরপরে তুই যখন চেন্নাইয়ের দিকে আসবি মনে করবি ভাই এই জমিটা বিক্রি করে দিয়ে দেখ রোডের দিকে জায়গা পাস নাকি সেদিকে চলে যা, অল্প জায়গা পাবি, মানে অ্যাডভেস্টারের ঘর হলেও চলবে, কিন্তু রাস্তার সামনে হলে যাতে বছরের জল না পাড়াতে হয়। এই তো জলের শুরু হলো, আস্তে আস্তে এবার শুধু জল বাড়বে।
আর বুঝতেই পারছো এই ঠান্ডার মধ্যে জল পাড়াতে কেমন লাগে। বাপের বাড়িতে গেলে ওই যে ঘরের মধ্যে ঢুকি আর ঘর থেকে একটু বেরাতে পারি না এই রাস্তার কথা চিন্তা করে। আর জানো তো সব থেকে বেশি ভয় লাগে আমার মার এখন এতটা শরীর খারাপ, মার যদি কোনো সমস্যাও হয় মাকে নিয়ে যে হুটোপাটি করে বেরাবো সেই পজিশনও নেই। সেই কারণেই মানে একদমই জায়গাটা এখন আর ভালো লাগে না। আমার বাবার যে মামাদের জায়গাটা তোমাদের দেখালাম অনেকটা, ওদেরও হাফ মতো বিক্রি হয়ে গেছে আর হাফ মতো ওদের রয়েছে, তো সেই কারণেই এখন আর মন চায় না। আগে তো পুরো পরিবার থাকতাম। আমাদের পিকনিকের ঘর তৈরি হয়ে গেছে, দেখেছো? জামাইবাবু পুরো করে দিয়েছে আর ওখানে লাইটও লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই যে লাইট লাগানো হয়েছে। আর আজকে যা ঠান্ডা পড়েছে আর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই কারণেই এত ব্যবস্থা করা। তো এখন নিচে চলে যাব, চাদরটা পাতা থাকলো, মেয়ে আর গুলো দুজনে বসবে। আর এখন নিচে যাব, আমার কিছু কাজ আছে আর দিদিও একটুখানি স্টেশনের দিকে যাবে, গিয়ে আসুক তারপরে সবাই উঠবো। আমাদের ওই পাশের দিকেও হয়তো একটা পিকনিক হচ্ছে ওই, হ্যাঁ হ্যাঁ ওইদিকেও গান চলছে, আমাদেরও গান চলছিল। আমরা বড় বক্স আর আনিনি, তোমাদের দাদাভাইও বলছিল, জামাইবাবুও বলছিল যে বড় বক্স আনার জন্য, কিন্তু আমরা বড় বক্স আর আনিনি। ওই দেখো আমাদের বাড়িতে যেটাই আমরা গান শুনি সেটা নিয়ে এসেছি, ওটা তো আমাদের খুব ভালো আওয়াজ। তো এখন আর চালাবো না, এখন থাক, এবার নিচে যাই, পরে আবার শুনবো। ঠিক আছে চলো, রাত্রিবেলায় যখন সব কিছু ব্যবস্থা করবো তখন আবার দেখাচ্ছি। দিদি গেছে একটু স্টেশনের দিকে, আর আমি ততক্ষণে সন্ধ্যাবাতি তো বাবা দিল। আমি ভাবলাম বসে না থেকে ঠান্ডায় তো জমে যাব, আজকে তো একদম জমিয়ে ঠান্ডা পড়েছে আর সেরকম চলছে হাওয়া। তো ভাবলাম একটা কাজ করি, কারণ আমার গায়ে সোয়েটার কিন্তু তোমরা সচরাচর দেখবে না, আর আজকে আমি সোয়েটার পরেছি, তার মানে বুঝতে হবে অনেক ঠান্ডা পড়েছে। তো এখানে আমি দিদি আস্তে আস্তেই ভাবলাম সমস্ত কিছু একটু রেডি করে রাখি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এক্ষুনি ওপরে যাবে, তো দিদি আস্তে আস্তে দেখো আমি সব গুছিয়ে নিয়েছি। কৌটোতে আর কিছু মশলা ঢালিনি, সব প্যাকেট ধরে ধরে এখানে গুছিয়ে নিয়েছি রান্না করতে যা যা মশলা লাগবে। ফ্রাইড রাইস, মাংস, বাবার জন্য আলুর দম আর কফি পকোড়া এগুলো হবে, ঠিক আছে? তো সেই হিসাব করে আমি সমস্ত এখানে মশলা গুছিয়েছি, এগুলো সব এবার হাতে হাতে ওপরে নেওয়ার পালা। আমি তো আর সবজি কিছু কাটিনি, মেয়ে আর হচ্ছে ও জামাইবাবু দুজনে মিলে, মেয়ে আর আমার জামাইবাবু দুজনে মিলে কেটেছে, আর আমি এদিকে সব মশলাপাতি সব রেডি করলাম। চিকেনটা তো মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর এখানে মশলাটাও রেডি করে দিয়েছি, আর এখানেও সব কিছু রেডি করেছি। এখানে ফ্রাইড রাইসের জন্য কড়াইশুঁটি দেওয়া হবে আর আলুর দমের জন্য দেওয়া হবে, তো একেবারে নিয়েছি। এখানে টমেটো পেস্ট আছে, এখানে ফুলকপির পকোড়া হবে, যেহেতু আমার বাবা চিকেন পকোড়া খায় না, তো ফুলকপির পকোড়া হবে বাবার জন্য। মানে আমরাও দুটো দুটো খাবো, এক বাটি তো আর বাবা খাবে না। তো এখানে ফুলকপিটা ভাপিয়ে নুন দিয়ে ভাপিয়ে একদম মোটামুটি সেদ্ধ করে রেখেছি। এখানে একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। এখানে আলুর দম আর মাংসের জন্য মশলা। আর এখানে আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি, ওপরে গিয়ে এরপরে কফি মিশিয়ে তারপরে কফি হবে। তো এখানে দুধ আমি বড় প্যাকেটের 1 প্যাকেট জাল দিয়েছি, সবই হয়ে গেছে। আর এখানে বেসনও ফেটিয়ে নিয়েছি, বেসন দিয়েছি, নুন হলুদ একটু কালো জিরে সব দিয়ে এখানে বেসনটা ফেটিয়েছি ওই ফুলকপির পকোড়াটার জন্য, ঠিক আছে? সবই হয়ে গেছে। তো দিদিও চলে এসছে, দিদি একটু বাজারের দিকে গেছিল, দিদিও চলে এসছে। চলো এবার এগুলো হাতে হাতে নিয়ে যাই, তারপরে তোমাদের ওপরটায় দেখাচ্ছি কেমনভাবে লাইট আর পুরো প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, কারণ আজকে না প্রচুর ঠান্ডা, সেই কারণে সমস্ত কিছু ওইখানে ওইভাবে ব্যবস্থা করা হয়েছে। আর ফ্রাইড রাইসের চালও আমি ভিজিয়ে রেখেছি, তো চালটা একেবারে ধুয়ে ঠুয়ে তারপরে আমি ওপরে নিয়ে যাব, ঠিক আছে? চলো ওপরে গিয়ে তারপরে কথা হচ্ছে। সত্যি কথা বলবো, পিকনিকের আয়োজন তো করেছি, বাবা বারবারই বলছে কী রে তোরা কি ঠান্ডায় ওপরে থাকতে পারবি? বললাম ঠিক আছে চলো না ওপরে। সত্যি কথায় এত সুন্দর আমার জামাইবাবু এখানটায় পুরো আটকেছে, দুপুরবেলা কিন্তু এতটা আটকায়নি জানো তো। সন্ধেবেলার থেকে এত হাওয়া চলছিল, জামাইবাবু আরও চাদর প্লাস্টিক জোগাড় করে পুরো ঘর মতো বানিয়ে দিয়েছে। সত্যি ওপরে একদমই ঠান্ডা লাগছিল না। সবাই মোটামুটি আমরা ওপরে চলে এসেছি, বাবা মাও আসবে, ওদেরকেও বললাম গেটে তালা দিয়ে ওপরে চলে আসো। তো দেখো দিদি এদিকে বসিয়েছে পকোড়া, কারণ আমি এখন বসে থাকবো, কারণ আমি সব জোগাড় করে দিয়েছি, রান্নাটা বলেছে দিদিই করবে।
সব ব্যাগটার একটু স্টপ করে এবার দি বসে বসে সব কিছু করো। সবই আনন্দ করি জানো তো, এই ছোট ছোট বিষয়গুলো ভাই আর জয়ীর কথা খুব মনে পড়ে। আজকেই আমরা এই পিকনিকে সবাই তো রয়েছি, বারবারই বলছিলাম ইস ভাই ওরাও যদি থাকতো কি মজা হতো। সব থেকে বেশি বলে জানো তো গুলু, মামা থাকলে কি ভালো হতো, একটু নাচানাচি করতাম। এই যে গান বাজছে না, শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে। ভাই আর জয়ী দুজনেই অনলাইনে ফোন করেছিল, ওদেরকেও জিজ্ঞাসা করলাম যে তোরা আজকে 31শে ডিসেম্বরটা কিভাবে সেলিব্রেট করছিস। ভাইও চিকেন পকোড়া বানিয়েছে, ওরাও কফি করেছে, তারপরে জয়ী পিঠে বানিয়েছে। সব মিলিয়ে ওরা বলছে আমরাও কিন্তু আনন্দ করছি। আসলে দেখো মনে যতই কষ্ট থাক প্রকাশ তো আর করতে পারে না, কি করবে বলো, কিছু করার নেই। তাই ভাইকে বলছিলাম ভাই এরপরে তুই যখন আসবি আমরা সবাই মিলে আবার একটা এরকম পিকনিকের ব্যবস্থা করব। আর বলো না, গুলু যেখানে থাকবে সেখানে হাসতে হাসতে পাগল হয়ে যাবে। এই জামাটা দেখতে পাচ্ছ, আমার মেয়ের যখন বয়স 10 বছর ছিল তখনকার জামা আমার মা যত্ন করে আলমারিতে তুলে রেখেছিল। সেই কালকে মাকে আলমারি খুলতে দেখেছে, জামাটা দেখতে পেয়েছে। এটা কার জামা? মনা দিদির জামা, তাহলে তো আমাকে পরতেই হবে। সেই বার করে এবার সন্ধেবেলায় সেই জামা ঠামা পরে সেজে নিয়েছে। আর এত নাচ করছে কি বলবো তোমাদের, হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো কফি বানিয়ে পকোড়া দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা চলে এসছে নিচে, আর মাকেও বললাম তুমিও একভাবে বসতে না পারলে যাও আস্তে আস্তে করে নিচে যাও। মাকে আর বাবাকে নিচে নিয়ে চলে আসলাম, আর সাথে সাথে আমিও একবার নিচ আর একবার ওপর করছি। দিদির ওদিকে যতগুলো রান্না হচ্ছে আমি একেবারে বাসনগুলো নামিয়ে নামিয়ে নিয়ে আসছি। ওদিকে বাসনও মাজলাম, আর এদিকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে ভাত। কারণ আমার বাপের বাড়ির গ্যাসটায় না আগুন অনেক কম জানো তো, ওই মানে সব কিছু গ্যাসে রান্না করতে গেলে অনেক টাইম হয়ে যাবে। দিদিকে আমি বললাম দে ভাতগুলো আমি নিচ থেকে করে আনি, কারণ দুবারে ভাতটা করতে হবে। যেহেতু ছোটো হাঁড়ি, ফ্রাইড রাইসের চাল একটু বড় জায়গায় করতে হয়, না হলে তো লেগে লেগে যাবে, গলে যাবে ভাতটা। তো দুবারে আমি ভাত করেছিলাম। আর এখানে দেখো 2 প্যাকেট দুধের করব পায়েস। আজকে কিন্তু আরেকটাও মানে ভালো দিন আছে, সেটা তোমাদের পরে বলছি। এ দেখো ওপরে এসেছি, আর আমি আমার আজকে সোয়েটার খুলে নিয়েছি, কারণ আমি দেখলাম আমার কাছে ভালো সোয়েটার ওই একটাই আছে। এরপরে আবার পিকনিকে যাব, পরে যেতে হবে। আর সোয়েটারের হাতাগুলো টেনে টেনে তুলে কাজ করছি তো হাতাটা হয়ে যাচ্ছে ঢিলা। তারপরে পরে নিলাম মেন নীল রঙের জ্যাকেটটা। তো দেখলাম এখন, আগে তো হতো না, এখন দেখলাম মেন নীল রঙের জ্যাকেটটা আমার গায়ে প্রায় হয়েই গেছে। তো এখানে দিদির আলুর দম রান্না হয়ে গেছে, কারণ বাবা তো চিকেন খাবে না। বাবার জন্য ফ্রাইড রাইস, আলুর দম, আর আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিকেন কষা। এখানে পায়েস রান্না আমার হয়ে গেছে, ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে। তো পায়েসটা একটু তাড়াতাড়ি করেছি, কারণ পায়েসটা আবার একটু ঠান্ডা হওয়ারও ব্যাপার আছে। তো এই দেখো এক বাটি আলাদা করে তুলে রেখে আর বাদ বাকিটা কড়াই ধরেই রেখে দিলাম। এদিকে দেখো প্রায় 12টা বাজতে যায়, ওর মেশো, গুলু আর মনা, আমিও আছি তার সঙ্গে। আমরা খুব নাচানাচি করলাম জানো না, খুব নাচানাচি করলাম, গান বাজিয়ে সত্যি এবার মানে বেশ মজায় কাটালাম 31শে ডিসেম্বরটা। তো জানি না বছর শুরু হবে, বছর আমাদের জন্য কি নিয়ে আসবে, শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বছরটা যেন সবার খুব ভালো কাটে, আর সবাই যেন খুব আনন্দ করে কাটায়, দুঃখ যাতে মানুষকে ছুঁতেও না পারে। এদিকে তো জন্মদিনের ব্যবস্থা করা হয়ে গেছে, 46 বছরের জন্মদিন। এটা হচ্ছে আজকে আমার জায়াবুর জন্মদিন। গুলু আর ওর মেশোর নাচ আর শেষ হচ্ছে না, 12টা কিন্তু বেজে গেছে। হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে। তো দেখো কত সুন্দর আমাদের ছাদের উপরে দেখো বাজি পুড়ছে, দেখো সারা রাত ধরে বাজি পুড়েছে জানো না। যেহেতু আমাদের বাড়ির পাশে আশেপাশে সব কারখানাগুলো আছে, দেখছি মানে 12টা বাজার সাথে সাথে বাজিতে বাজি। তো ভাবলাম চলো তোমাদেরকেও একবার দেখাই, আর তোমরাও খুব ভালো থাকো, বছর খুব ভালো কাটাও। তো আমার ছোট পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই বছরে খুব
সুখী থাকো, সবার সব সমস্যা যেন দূর হয়ে যায়, 2025 যেন আমাদের জীবনে অনেকটা শান্তি নিয়ে আসে। রাত বেজে গেছে 12টা, তো 12টা 5:10 হবে। ভাইরা আবার অনলাইনে ফোন করলো, জায়াবু যেহেতু জন্মদিন তোমাদের বললামই, তো জায়াবুর হচ্ছে 1 জানুয়ারির দিন জন্মদিন। প্রতি বছরটা দিদি কিন্তু এইভাবে সেলিব্রেট করে না। 1 জানুয়ারির দিন দিদি নেমন্তন্ন করে সবাইকে খাওয়ায় রাত্রিবেলায়, গতবার তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে নাকি জানি না। এই বছর রাত্রির 12টার সময়তেই সেলিব্রেট করলো, কারণ কালকে তো আমরা বাড়ি চলে যাব সবাই, তো সেই কারণে আজকে রাতেই সেলিব্রেট হয়ে গেল। তো এদিকে মা আর বাবা জায়াবুকে একটু পায়েস খাইয়ে আশীর্বাদ করলো, আর তারপরে কেক কাটা হলো, তারপরে অনেক নাচানাচি হলো, তারপরে আমরা খেতে বসলাম। বাজে এখন 1:45। তো এই দেখো কলা পাতা দিদি দিয়ে দিয়েছে, আর খেতেও কিন্তু দিদিই দিচ্ছে। তো চলো এবার জমিয়ে খাওয়া দাওয়া করব, আর ভিডিওটাও কিন্তু আজকে এখানেই শেষ করে দিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আজকের তোমরাও দিনটা কেমনভাবে কাটালে কমেন্ট করে জানিও।